হ্যালো এভরিওয়ান, অগ্রগতি পাঠশালায় সকলকে স্বাগতম। তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো, আজ আমরা নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি। রসায়ন ভালোভাবে বোঝার জন্য আমাদের যে বেসিক জ্ঞান প্রয়োজন তা মূলত এই তৃতীয় অধ্যায় থেকেই শুরু হয়। আজকের ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় সম্পর্কে সূক্ষ্মভাবে প্রতিটি টপিক জানতে পারবো। কোন অংশ থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেই সব নিয়ে আলোচনা করা হবে। যেহেতু এই অধ্যায়টির বেসিক ধারণার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এজন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আশা করি পুরো ভিডিওটি দেখলে তোমাদের রসায়নের প্রতি যে ভীতি তা থাকবে না। তো চলো শুরু করা যাক। রসায়নের তৃতীয় অধ্যায় হলো পদার্থের গঠন। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পারি সব কিছুই কোনো না কোনো পদার্থ নিয়ে তৈরি। এই পদার্থের মধ্যেও আবার আছে সূক্ষ্ম সূক্ষ্ম কণা। আজকের অধ্যায়ের মাধ্যমে আমরা এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারবো। তো আমাদের প্রথমেই যে অংশটুকু আছে এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই, তবে আমাদের যে তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো অ্যাটম। অ্যাটম বলতে কি বোঝায়? দেখো, গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। তিনি এর নাম দেন অ্যাটম। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে অ্যাটম শব্দটি কে নামকরণ করেন? আমাদের উত্তর হবে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। এরপরে আমাদের যে তথ্যটি দরকার, অ্যাটম শব্দের একটি অর্থ হলো পরমাণু। তারপরে চলো দেখি কি আছে। এই অধ্যায় থেকে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারবো এগুলো এখানে উল্লেখ আছে, তো আমাদের এগুলো বেশি ইম্পর্টেন্ট না। চলো আমরা ভিতরে দেখি কি আছে। মৌলিক ও যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কি আমাদের সর্বপ্রথম এই বিষয়টা ভালোভাবে জানতে হবে। দেখো, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। এটা আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। এরপরে যে তথ্যটি আমাদের দরকার সেটি হলো এখন পর্যন্ত আবিষ্কৃত মোট মৌল রয়েছে, মৌল বা মৌলিক পদার্থ রয়েছে 118টি এবং এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি। বাকি মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়, এগুলোকে বলা হয় কৃত্রিম মৌল। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কৃত্রিম মৌল কয়টি, তাহলে আমাদের উত্তর হবে 20টি, কারণ 98টি প্রকৃতিতে পাওয়া যায় এবং 20টি গবেষণাগারে তৈরি করা হয়, মোট 118টি। এইখানে আরেকটা যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য তথ্য রয়েছে সেটি হলো মানব শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে। এরপর আমরা জানব যৌগিক পদার্থ। আমরা দেখি যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যায় তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ সম্পর্কে আমাদের অত বেশি জানা লাগবে না। এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত। হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2:1। এখানে অনেক সময়ে আমাদের এমসিকিউ এর প্রশ্ন একটু অন্য ধরনের হতে পারে। পানিতে কোন কোন উপাদান থাকে? এগুলো হলো হাইড্রোজেন এবং অক্সিজেন। যখন প্রশ্ন থাকবে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত, তখন আমরা বলবো 2:1। কিন্তু যখন আমাদের বলবে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত, অর্থাৎ অক্সিজেন ইস টু হাইড্রোজেন, অক্সিজেন ইস টু হাইড্রোজেন, তখন আমাদের এর অনুপাতটা হবে 1:2। এরপরে পরমাণু ও অণু। অণু কাকে বলে? 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। এখানে দেখো একটি উদাহরণের মাধ্যমে দেওয়া আছে, অক্সিজেন যখন একটি থাকবে তখন তাকে বলা হয় পরমাণু, কিন্তু অক্সিজেন কখনো প্রকৃতিতে একটি থাকতে পারে না, অর্থাৎ 2টি অক্সিজেনের পরমাণু একত্রিত হয়ে গঠন করে অণু। এই অণুই প্রকৃতিতে পাওয়া যায়। একইভাবে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন কার্বন ডাই অক্সাইড। আমাদের পরের টপিকটি হলো মৌলের প্রতীক। প্রতীক কাকে বলে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। অর্থাৎ
আমরা যে 118টি মৌলিক পদার্থ সম্পর্কে জেনেছি, মৌলগুলোকে সরাসরি প্রকাশ না করে তাদেরকে কিছু সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রকাশ করা হয়, অর্থাৎ ইংরেজি বা ল্যাটিন নাম হতে হবে এবং নামের হয় একটি না হয় দুইটি, অর্থাৎ প্রথম এক বা দুইটি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা আগেই দেখেছি প্রতীক দুই ধরনের হতে পারে, একটা ইংরেজি নামের প্রথম অক্ষর অথবা ল্যাটিন নামের প্রথম অক্ষর। আমরা কীভাবে বুঝবো কোনটি ইংরেজি নাম এবং কোনটি ল্যাটিন নাম? এর সব থেকে সহজ যে পদ্ধতিটি রয়েছে, দেখো, কোনো মৌলের বাংলায় আমরা যেভাবে উচ্চারণ করি ইংরেজিতে ঠিক সেইভাবেই যদি থাকে তাহলে সেটিকে আমরা ইংরেজি ধরে নেব, আর বাংলায় আমরা যেভাবে মৌলটিকে চিনি সেই নামে যদি ইংরেজিতে না মেলে তাহলে সেটিকে আমরা ল্যাটিন হিসেবে ধরে নেব। যেমন হাইড্রোজেন, এটিকে ইংরেজিতেও হাইড্রোজেনই লেখা আছে, অর্থাৎ এটি অবশ্যই ইংরেজি। আরও সহজ করে বোঝানোর জন্য দেখাই, এগুলো সবই ইংরেজি, অর্থাৎ কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম, কোবাল্ট, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এগুলো বাংলা যে উচ্চারণ তার সাথে ইংরেজি হুবহু একই আছে, কিন্তু কিছু কিছু মৌলের ক্ষেত্রে সেটি ভিন্ন হতে পারে। যেমন সোডিয়াম, দেখো, সেটির ল্যাটিন নাম দেওয়া আছে ন্যাট্রিয়াম, অর্থাৎ যদি ন্যাট্রিয়াম থাকে তাহলে আমরা সেই ন্যাট্রিয়ামের প্রথম যে প্রতীক অর্থাৎ Na দ্বারা সোডিয়ামকে প্রকাশ করে থাকি। এনের সাথে কখনোই সোডিয়ামের মিল নাই। সোডিয়াম আমরা যেভাবে উচ্চারণ করি Na দিয়ে সোডিয়ামের দিয়ে কোনো সোডিয়ামের সাথে তার কোনো সম্পর্ক নাই, অর্থাৎ সোডিয়ামকে আমরা যে প্রতীক দ্বারা প্রকাশ করি সেই প্রতীকের সাথে সোডিয়াম নামের মিল থাকে না। এই ক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি এটি সোডিয়ামের ল্যাটিন নাম। কপার, কপারে কাপরাম, পটাশিয়ামে কোলিয়াম, সিলভারে আর্জেন্টাম ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, যেগুলো সবই ল্যাটিন নামের প্রতীক। এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটি হলো মৌলের প্রতীক লিখতে যে নিয়ম অনুসরণ করতে হয়। এটি সাধারণত দেখা যায় অনুধাবনমূলক প্রশ্নে আসে। তোমরা কয়েকটি নিয়ম আছে, পড়ে নিবা। আমরা এর পরের টপিকে চলে যাই। এরপরে আছে সংকেত। সংকেত সম্পর্কে আমরা আগেই জেনেছি, এখন একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। দেখো, হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে H2 ব্যবহার করা হয়। এগুলো কেন H2 ব্যবহার করা হয়, কোনটার ক্ষেত্রে 2 ব্যবহার করা হয় না, বা কোন ক্ষেত্রে 3 ব্যবহার করা হয়, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী অধ্যায়ে বিস্তারিত জানব। আপাতত এইখানে যে ছকটি রয়েছে, ছকটি মুখস্থ করে রাখবে। এগুলো আমাদের পরবর্তীতে যখন আমরা রাসায়নিক বিক্রিয়া করব তখন খুবই কাজে লাগবে। এরপরের টপিকটি হলো পরমাণুর সাংগঠনিক কণা। আমরা জানি পরমাণু হচ্ছে অতি ক্ষুদ্র অণু, অর্থাৎ অবিভাজ্য, কিন্তু পরবর্তীতে দেখা যায় পরমাণুর মধ্যেও কিছু কণিকা থাকতে পারে, ক্ষুদ্র কণিকা। এগুলোকে বলা হয় পরমাণুর সাংগঠনিক কণা। সাধারণত প্রত্যেকটি পরমাণুতে 3টি সাধারণ কণা দেখা যায়, সেটি হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটিকে বলা হয় মৌলিক কণা বা সাংগঠনিক কণা। এখানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, আমাদের এইখান থেকে কোনো কিছু পড়া লাগবে না। তবে এরপরে যে ছকটা আছে, ছকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছকটা আমাদের মুখস্থ রাখতে হবে। ইলেকট্রনকে প্রকাশ করা হয় যে প্রতীকগুলো দ্বারা, অর্থাৎ ইলেকট্রনকে প্রকাশ করা হয় E দ্বারা, প্রোটনকে প্রকাশ করা হয় P দ্বারা এবং নিউট্রনকে ছোট হাতের N দ্বারা প্রকাশ করা হয়। আধান বা চার্জ আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে প্রকৃত ভর অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ প্রকৃত ভর থেকে আমাদের কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে হবে এই অধ্যায়ে। আর আপেক্ষিক আধান এবং আপেক্ষিক ভর এগুলো চাইলে মুখস্থ রাখতে পারো, তো অত গুরুত্বপূর্ণ না। এরপরে আসি আমাদের পারমাণবিক সংখ্যা নিয়ে। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই। এখন পারমাণবিক সংখ্যা কাকে বলে দেখো, কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন হিলিয়ামের একটি পরমাণু নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে, এর পারমাণবিক সংখ্যা হলো 2। অর্থাৎ প্রত্যেকটি আমাদের যে মৌলিক 118টি মৌলিক কণিকা রয়েছে, প্রত্যেকটির একটি একটি করে এক এক ধরনের পারমাণবিক সংখ্যা আছে। এগুলো আমরা প্রথম 30টি নিয়ে যেহেতু আলোচনা করব, অর্থাৎ প্রথম 30টি মৌল নিয়ে, এজন্য আমরা 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে মুখস্থ করব। পারমাণবিক সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয়। এরপরে দেখি ভর সংখ্যা কি। কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। ভর সংখ্যাকে A দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ একটি পরমাণুর, আমরা যদি একটু ছবিটা দেখতে চাই, আমরা যদি এই ছবিটা একটু দেখি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো।
একটি পরমাণু সোডিয়াম, অর্থাৎ এনে বলতে সোডিয়ামকে বোঝাচ্ছে, উপরে থাকবে ভর সংখ্যা এবং নিচে থাকবে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এই ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ করা হয় তাহলে থাকে 12। এই 12 হচ্ছে ওই পরমাণুর নিউট্রন সংখ্যা। অর্থাৎ সোডিয়ামের ভর সংখ্যা 23, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 11 এবং নিউট্রন সংখ্যা 12। এইখানে আমাদের একটি গাণিতিক সমস্যা আছে। এই ধরনের গাণিতিক সমস্যা পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস পরমাণুর মডেল বা অ্যাটমিক মডেল। পরমাণু কিভাবে গঠিত এ নিয়ে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ প্রকাশ করেন, এগুলোকে পরমাণুর মডেল বলা হয়। এর মধ্যে রাদারফোর্ড, বিজ্ঞানী বোর, ম্যাক্সওয়েলের তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য তাদের সম্পর্কেই এই বইয়ে দেওয়া আছে। আমরা যদি রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে দেখি তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে এই পারমাণবিক মডেল প্রকাশ করেন। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলটি আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রয়োগ ও উচ্চতার দক্ষতা অর্থাৎ গ ও ঘ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে যে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে ব্যাখ্যা রয়েছে এগুলোকে বলা হয় স্বীকার্য। অর্থাৎ প্রশ্নে এইভাবে থাকবে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলো ব্যাখ্যা করো। অর্থাৎ রাদারফোর্ড তার পরমাণু মডেল সম্পর্কে যে মতবাদগুলো দিয়েছে সেগুলোকে রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য বলা হয়। আমরা যদি প্রধান প্রধান স্বীকার্যগুলো একটু দেখি তাহলে বুঝতে পারবো। প্রথম স্বীকার্যটি হচ্ছে প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, যেটি আমরা আগেই দেখেছি। নিউক্লিয়াসের সংজ্ঞায় অর্থাৎ ভরের সংজ্ঞায়, ভর সংখ্যার সংজ্ঞায় আমরা দেখেছি প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের কেন্দ্রে, এবং নিউক্লিয়াসের বাইরে বা কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটি হচ্ছে এমন যে একটি পরমাণু থাকবে যার কেন্দ্রে থাকবে ক্ষুদ্র একটি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন এবং নিউট্রন, আর এই কক্ষপথে থাকবে আমাদের ইলেকট্রন। আশা করি বুঝতে পেরেছ। আমাদের দ্বিতীয় যে স্বীকার্যটি আছে সেটি হলো নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাইরে ও পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে এবং বাইরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। আমাদের তৃতীয় যে স্বীকার্যটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলোও ঘুরছে। এজন্য রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয়ে থাকে। যদি তোমাদের কখনো পরীক্ষায় আসে যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে কেন সৌর মডেল বলা হয়, তখন তোমরা লিখবে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন গ্রহগুলো ঘুরছে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরছে। এজন্য এটিকে সৌরজগতের সাথে তুলনা করা হয়, তাই রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয়। এর পরবর্তী যে স্বীকার্যটি রয়েছে সেটি হলো ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করবে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘোরে। এটি যদি আমরা একটু চিত্র থেকে দেখি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। এর মধ্যে প্রোটন ধনাত্মক চার্জযুক্ত আর নিউট্রনের কোনো চার্জ নাই, চার্জ নিরপেক্ষ। এ কারণে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটন থাকে এই জন্য প্রোটন ধনাত্মক এবং ইলেকট্রন ঋণাত্মক। এই ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। আমরা জানি বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এজন্য যেহেতু নিউক্লিয়াস ধনাত্মক এবং ইলেকট্রন ঋণাত্মক, এজন্য এরা পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী অর্থাৎ নিউক্লিয়াসের দিকে ধাবিত হবে।
এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘোরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘোরে। রাদারফোর্ডের পরমাণু মডেলকে কেন সৌর মডেল বলা হয়েছে এটি আগেই বলা হয়েছে। এরপরে আমরা দেখব রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা, অর্থাৎ পরবর্তীতে বিজ্ঞানী বোর এসে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি খুঁজে পান, সেই ত্রুটিগুলোকেই বলা হয় রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। চলো আমরা দেখে নিই রাদারফোর্ডের পরমাণু মডেলের কী কী সীমাবদ্ধতা রয়েছে। প্রথম সীমাবদ্ধতাটি হলো এই মডেল ইলেকট্রনের কক্ষপথে আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। অর্থাৎ ইলেকট্রনের যে কক্ষপথ রয়েছে নিউক্লিয়াসের বাইরে, এই ইলেকট্রনের নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো কেমন, অর্থাৎ গোলাকার বা অন্য আকৃতির, এ ধরনের কোনো কিছু ধারণা দিতে পারেনি। 2 নম্বর যেটি রয়েছে, সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর সামাজিকভাবে কোনো আধান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন ও নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা সঠিক নয়। এটি পদার্থবিজ্ঞানের আইন লঙ্ঘন করে। আমাদের এর পরবর্তীতে যে সীমাবদ্ধতাটি রয়েছে, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি। আচ্ছা, এখানে একটি হিডেন বিষয় রয়েছে। রাদারফোর্ড এবং বোর দুজনের পরমাণু মডেলের মাধ্যমেই আমরা সাধারণত এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে ব্যাখ্যা করতে পারি, কিন্তু একাধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল ব্যাখ্যা করা সম্ভব নয়। অর্থাৎ আমরা শুধুমাত্র হাইড্রোজেন, হিলিয়াম প্লাস ইত্যাদি এক ইলেকট্রন বিশিষ্ট যে সকল মৌল রয়েছে এগুলোকে ব্যাখ্যা করতে পারি। এটি এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, ম্যাক্সওয়েলের তথ্যানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথও ছোট হয়ে থাকবে এবং একসময় ইলেকট্রনটি নিউক্লিয়াসের পতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে। কিন্তু বাস্তবে সেটা ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তথ্যানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। এরপরে আমরা দেখব বিজ্ঞানী বোরের সংশোধন করা যে মডেলটি, এটি 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর প্রকাশ করেন। এই মডেলকে বোরের পরমাণু মডেল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বোর পরমাণু মডেলের যে স্বীকার্য বা মতবাদগুলো আছে সেগুলো হলো, পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার। দেখো, রাদারফোর্ড কোনো কক্ষপথের আকার সম্পর্কে ধারণা দিতে পারেনি, কিন্তু সেটি সংশোধন করে বোর প্রথম ধারণা দেন যে ইলেকট্রনের কক্ষপথগুলো বৃত্তাকার, অর্থাৎ ইলেকট্রনগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথেই ঘুরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তিস্তর, শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলা হয়। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথে এন দ্বারা প্রকাশ করা হয়। স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান দেখো স্বাভাবিক সংখ্যা হতে পারে, অর্থাৎ এন সমান যদি 1 হয় তাহলে কে হবে প্রধান শক্তি স্তর, এন সমান 2 হলে এল প্রধান শক্তি স্তর, এন সমান 3 হলে এম প্রধান শক্তি স্তর, এন সমান 4 হলে এন প্রধান শক্তি স্তর। এই বিষয়টি এইভাবে ব্যাখ্যা করা যায়। একটি পরমাণুর নিউক্লিয়াসের বাইরে প্রথম যে কক্ষপথ, এরপরে দ্বিতীয় যে কক্ষপথ, তৃতীয় যে কক্ষপথ, এইভাবে প্রকাশ করা হয়। এখন প্রথম কক্ষপথকে, অর্থাৎ এন সমান যদি 1 হয় তাহলে এটিকে বলা হবে কে, অর্থাৎ কে থেকে শুরু, তারপর একটি এল, এর পরবর্তীতে এম, তারপরে একাধিক কক্ষপথ আসতে থাকলে এন, ও, পি ইত্যাদি হবে। এই মতবাদ অনুসারে দেখো, দ্বিতীয় যেটি রয়েছে বোর মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের এই সূত্রটি অবশ্যই মুখস্থ রাখতে হবে। mvr সমানnh/2π। এখানে প্রত্যেকটির ব্যাখ্যা আছে। প্লাঙ্কের ধ্রুবক এইচ, এটা মুখস্থ রাখতে হবে। আর এম হচ্ছে ইলেকট্রনের ভর। আমরা ইলেকট্রনের ভর ওই ছক থেকে আগেই পড়ে এসেছি, ওইটা যদি তোমাদের মুখস্থ থাকে অবশ্যই এই ধরনের গাণিতিক সমস্যার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। এখানে যে শক্তি স্তরে এন এর মান কম সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, এবং যে শক্তি স্তরে এন এর মান বেশি সেই শক্তি স্তরকে উচ্চ শক্তি স্তর হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ দুইটি চিত্রের মধ্যে প্রথম এন সমান যদি 1 হয় তাহলে সেটি
নিম্ন শক্তি স্তর, এবং n সমান 2 অর্থাৎ দ্বিতীয় যে কক্ষপথ সেটিকে উচ্চ শক্তি স্তর বলা হয়। আমাদের এর পরবর্তীতে যেটি আছে সেটি হলো কোনো প্রধান শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তবে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে। আবার ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি বিকিরণ হয়। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণকে এই সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। এখানে সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগের মান 3 × 10⁸ মিটার/সেকেন্ড। বিষয়টিকে আমরা এই চিত্রের মাধ্যমে আরও ভালোভাবে বুঝতে পারি। অর্থাৎ প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন আসছে, অর্থাৎ যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসে তখন শক্তির বিকিরণ ঘটে। আবার দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে দেখছি প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন আসছে, অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ ঘটে। আমরা পরের অংশটি পড়ি। ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে পাস করালে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। অর্থাৎ বোর পারমাণবিক বর্ণালীর সর্বপ্রথম ধারণা দেন। আচ্ছা, অনেকে প্রিজমটা কী জিনিস এটা বুঝতে পারবে না। প্রিজম হচ্ছে কাচের তৈরি পিরামিড আকৃতির একটি স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচারটি এইরকম। এর অনেকগুলো তল থাকে, 4টা তল থাকে, প্রিজমের 4টা তল থাকে। এই প্রিজমের মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি প্রবেশ করালে তার মধ্যে যে বর্ণালী আছে সেগুলো দেখা যায়। বোর পরমাণু মডেলের সাফল্যগুলো কি? রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলোও তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোরের পারমাণবিক মডেল পরমাণুর শক্তি স্তরের আকার বা বৃত্তাকার বলা হয়েছে। আমরা যেটি আগেই দেখে এসেছি যে বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনের যে চলার কক্ষপথ সেগুলো বৃত্তাকার বলা হয়েছে। 2 নম্বরে দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তি শোষণ বা বিকিরণ করলে পরমাণুর গঠনের কী ধরনের পরিবর্তন ঘটে সে সম্পর্কে বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে তা বলা হয়েছে। এরপরে আছে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অর্থাৎ হাইড্রোজেন এর বর্ণালী ব্যাখ্যা করা যায়। বোর পরমাণু মডেলেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, চলো আমরা সেগুলো সম্পর্কে জেনে নিই। বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট, আমরা দেখেছি রাদারফোর্ড এবং বোর দুজনের যে স্বীকার্য আছে তার দ্বারা শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক ব্যাখ্যা করা যায় না। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয়, বোর মতবাদ অনুসারে তার ব্যাখ্যা দেওয়া যায় না। বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই না, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে। অর্থাৎ বৃত্তাকার হলে পুরো গোলাকার হবে, আর উপবৃত্তাকার কিছুটা এমন। তোমরা জানো আমাদের সৌরজগতের যে গ্রহগুলো আছে সেগুলো সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, অর্থাৎ সূর্য যদি কেন্দ্রে থাকে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। তো আজকে এই পর্যন্তই ছিল। আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।